আচ্ছা, আপনার গিটহাবের যে প্রবলেমটা, আমরা হয়তো কয়েকটা ক্লাস অনলাইনে নিব। তো অনলাইনে যখন নিব তখন একটু দেখাই দিয়েন অনলাইন। না না, রোজার সময় না, রোজার আগেও, মানে আমাদের তো সপ্তাহে 3 দিন যে ক্লাস, এটা তো হবেই মাস্ট। পাশাপাশি হচ্ছে এক্সট্রা হয়তো কয়েকটা ক্লাস আমরা অনলাইনে নিব, কারণ অলরেডি আমরা অনেক পিছাই আছি। এই কারণে কয়েকটা ক্লাস আমরা অনলাইনে নিয়ে নিব। হ্যাঁ, 3 দিন তো আমাদের এখানে তো ক্লাস হবে, পাশাপাশি হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিনের মতো হচ্ছে এক্সট্রা ক্লাসগুলো হবে আর কি অনলাইনে। আচ্ছা, জুমে না গুগল মিটে? ফায়ারফক্স। হুম। আচ্ছা, এখানে হচ্ছে কি ডিফল্ট ব্রাউজারটা ফায়ারফক্স সিলেক্ট করা, তো এই কারণে। না না না, এটা আপনি কিছু করেন। আমরা বুঝছিলাম। হ্যাঁ, একদম সেম। ডেভেলপমেন্ট সেক্টরটা এরকম, মানে কিছুদিন কাজ না করলে পরবর্তীতে আর এই সেক্টরে আগ্রহ সহকারে অনেকেই আসে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে কিন্তু খুবই কম। হুম। এই অন্তত এই ওয়েব অনলাইনে যতগুলো সেক্টর আছে তার মধ্যে মোটামুটি কঠিন বলতে গেলে এই ওয়েব ডেভেলপমেন্ট। মেইন এটা হচ্ছে মান ডেভেলপার। এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে অনেকগুলো সেক্টর আছে, যেমন ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার, আর একটা হচ্ছে মান ডেভেলপার। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টে অনেকগুলো পার্ট আছে। আমরা বর্তমানে যে কাজগুলো করতেছি এখন পর্যন্ত এটা হচ্ছে ওয়েব ডিজাইন, মানে আমরা শুধুমাত্র ডিজাইনের কাজগুলো করতেছি। ওয়েব ডিজাইন জিনিস থেকে হ্যাঁ, এখানে অনেক ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে অনেক ধরনের পার্ট আছে। হ্যাঁ, ওয়েব ডিজাইন জিনিস থেকে ওই যে আপনি একটা ফার্স্টে যখন কোনো সাইটে যাবেন, যে জিনিসটা দেখতে পারেন, এখানে যে জিনিসটা আছে, একটা হোম ব্যানার আছে, এখানে কিছু পার্টগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের ওয়েবের ডিজাইন। মানে আমরা যে এখন পর্যন্ত যে ডিজাইনগুলো করছি এগুলো হচ্ছে ওয়েব ডিজাইন। ডেভেলপমেন্ট জিনিসটা কি, ধরুন হচ্ছে আপনি কোনো একটা জায়গাতে ক্লিক করলেন, ধরেন আপনি এখানে যে জাভা স্ক্রিপ্ট যে লেখাটা আছে না, জাভা স্ক্রিপ্ট লেখাটাতে ক্লিক করলেন, দেন জাভা স্ক্রিপ্ট লেখা এখানে ক্লিক করার পরে জাভা স্ক্রিপ্ট এখানে যতটুকু পার্ট থাকবে সবগুলো কিন্তু জাভা স্ক্রিপ্ট রিলেটেড পার্টগুলো থাকবে। আবার আপনি যদি সিএসএস এ ক্লিক করেন, তাহলে এই জায়গাতে এখন যা যা থাকবে সব সিএসএস রিলেটেড পার্টগুলো, অর্থাৎ কোনো একটা জায়গাতে ক্লিক করলে সেই অনুযায়ী চেঞ্জ হওয়ার যে কাজটা, এটাকে বলা হয়েছে ডেভেলপ। যখন কোনো ব্রাউজারে ক্লিকের মাধ্যমে, ধরেন আমি এখানে নেক্সটে ক্লিক করতেছি, সে আমার অন্য একটা জায়গাতে নিয়ে যাইতেছে, আবার নেক্সটে ক্লিক করতেছে, অন্য একটা জায়গাতে নিয়ে যাইতেছে। ওই যে ক্লিকের যেই কাজগুলো, এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্টের কাজ, আর এটাকে বলে ডেভেলপমেন্ট। আর ক্লিক ছাড়া এখানে একটা বাটন আছে, আমরা বাটন তৈরি করতে পারি, এখানে কিছু কন্টেন্ট মন্টেন্ট আছে, টেক্সট, এগুলো আমরা তৈরি করতে পারি, এগুলো হচ্ছে ওয়েব ডিজাইন। আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমার সাইটের মধ্যে ক্লিক করলে কিছু একটা হবে, অন্য জায়গায় নিয়ে যাবে বা কিছু একটা। ধরেন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে সে আমরা আরেকটা জায়গাতে এখানে একটা এডিটরের মধ্যে নিয়ে আসে, সে যে এইগুলো যে কাজগুলো, এগুলোকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। পরবর্তীতে আপনি এইচটিএমএল সিএসএস, আর যদি আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে কাজগুলো করি এগুলোকে বলা হচ্ছে ওয়েব ডিজাইন। আপনি যদি ব্যাকএন্ডের কাজ করেন, ব্যাকএন্ড মানে হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টে ক্লিক করার পরে এখানে যে জাভাস্ক্রিপ্ট রিলেটেড যেই প্রোগ্রামগুলো আছে বা এখানে জাভাস্ক্রিপ্ট রিলেটেড যে কন্টেন্টগুলো আছে, এগুলোর কাজটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ, মানে এগুলো ব্যাকএন্ড থেকে আসতেছে। এখানে আপনার যেই কাজগুলো আছে লেটের কাজ বা যেগুলোই হোক, এগুলো হচ্ছে আমাদের ব্যাকএন্ডের কাজ। আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে অনেক ধরনের সেক্টর আছে, তার মধ্যে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাকএন্ড ডেভেলপার। আমরা তো ওয়েব ডিজাইনটা শিখি, ওয়েব ডেভেলপমেন্টটা দেখবো, মানে হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যেটা আছে এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট দিয়ে।
না, ব্যাকএন্ডে তোমার Node.js টা ইউজ করতে হয়। আমরা যে সবার ফার্স্টেই ৩টা অ্যাপ ডাউনলোড করছিলাম না, মনে আছে? VS Code, Node.js আর এটা হচ্ছে Git Bash। এর মধ্যে হচ্ছে Node.js টা হচ্ছে ব্যাকএন্ডের টেকনোলজি। আর Node.js ছাড়া জাভাস্ক্রিপ্ট কাজ করবে না। Node.js টা ছাড়া জাভাস্ক্রিপ্টের কোডগুলো কাজ করে না। আমাদের যে ব্রাউজার যেটা আছে, আমরা যখন জাভাস্ক্রিপ্টের কাজ করব তখন ব্রাউজার Node.js ছাড়া আবার আমাদের VS কোডের কোডগুলো রিড করতে পারে না। এই কারণে Node.js। হ্যাঁ, আপনারা হচ্ছেন ফ্রন্ট এন্ড ডেভেলপার। ফ্রন্ট এন্ড মানে হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন আর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিছু ইন্টারেক্টিভের কাজ করতে পারতেছেন, মানে একটা ক্লিকের কাজ করতে পারতেছেন, বা কোনো একটা ফর্ম যখন সাবমিট করবে, যে সাবমিটে কোনো একটা জায়গাতে যাবে, এই রিলেটেড কাজগুলো। আর বেগিট মানে হচ্ছে ধরেন আপনার একটা ই কমার্স সাইট আছে, ই কমার্স সাইটের মধ্যে আপনি কিছু প্রোডাক্ট অর্ডার করলেন, এই যে অর্ডার করলেন এটা আবার কোনো একটা জায়গাতে যাবে, সে অনুযায়ী আপনার কাছে ওই প্রোডাক্টগুলো ডেলিভারি আসবে, এই যে কাজটা এটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ। হ্যাঁ হ্যাঁ, কোরিয়ার সার্ভিসের যে তারা যে কাজগুলো করে এগুলো হচ্ছে ব্যাকএন্ডের কাজ। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের ফ্রন্ট এন্ড মানে কি, সবচেয়ে ভালো তো হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। যেটা ফুল স্ট্যাক মানে হচ্ছে কি, ফ্রন্ট এন্ড মানে আপনি নিজে সামনে যেটা দেখতে পারতেছেন, যেমন আমাদের এই সামনে যেটা দেখতে পারতেছেন, আর ভিতরে ভিতরে যে কাজগুলো হইতেছে, ধরেন এখানে ক্লিক করলে সেই অনুযায়ী আমার কন্টেন্টটা চেঞ্জ হইতেছে, এই ভিতরের কাজগুলোকে বলা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। আর যারা ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটা জিনিসই পারে এগুলো বলা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। আর ফুল স্ট্যাক ডেভেলপারের মধ্যে আর একটা পার্ট হচ্ছে মান ডেভেলপার। মান ডেভেলপার হচ্ছে এখনকার সময় সব থেকে পপুলার একটা পার্ট। বাংলাদেশের প্রেক্ষিতে হয়তো কম, কিন্তু ফুল বিশ্বের মধ্যে মান ডেভেলপারটা প্রচুর চাহিদা। আচ্ছা। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। না, এগুলা দোকানে, তবে আপনি যদি হার্ড ওয়ার্ক করেন, আপনি যদি পরিশ্রম করেন, এই ডেভেলপমেন্টে আমাদের এই সেক্টরে হয় কি অন্তত ১ বছরের মতো একদম ফুল টাইম দিতে শুধু শেখার পিছনে। এই আমাদের এই সেক্টরগুলো কিন্তু প্রচুর বড়। আমরা তো HTML CSS শিখছি কিছুদিনে, জাভাস্ক্রিপ্ট যখন যাব, জাভাস্ক্রিপ্ট এমন একটা টেকনোলজি, আপনি যদি ১ বছর টানা শিখতে থাকেন, ধরুন কন্টিনিউয়াসলি আপনি প্রতিদিন ৪ থেকে ৬ ঘন্টা করে টাইম দিলেন জাভাস্ক্রিপ্টে, এরপরও জাভাস্ক্রিপ্ট ১ বছর পরে আপনার 30% কি 40% শিখা কমপ্লিট হবে। জাভাস্ক্রিপ্ট প্রচুর, জাভাস্ক্রিপ্ট যদি না থাকতো আমরা ইউটিউবে গান শুনতে পারতাম না, আমরা হচ্ছে এই যে যে ব্রাউজারটা চালাতেছি ব্রাউজার চালাতে পারতাম না, ফেসবুক চালাতে পারতাম না। তারপর হচ্ছে স্যাটেলাইট যেটা আছে, স্যাটেলাইট ও জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের কোডিং এর মাধ্যমে কাজ করে। যা কোনগুলো? হ্যাঁ, আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার শিখি না। সি প্লাস প্লাস হচ্ছে অন্য একটা টেকনোলজি, জাভাস্ক্রিপ্ট যেমন একটা টেকনোলজি, পাওয়ারফুল একটা টেকনোলজি, ঠিক সেরকম ভাবে সি প্লাস প্লাস বা সি, এগুলো হচ্ছে অন্য একটা টেকনোলজি। জাভা, সি, সি প্লাস প্লাস এগুলোকে বলা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। মানে এই সি আর সি প্লাস প্লাস থেকে অন্য অন্য যাবতীয় যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, জাভাস্ক্রিপ্ট বলো, পাইথন বলো, আরো পিএইচপি বলো, সবগুলো কোডই কিন্তু এই সি আর সি প্লাস প্লাস থেকে আসে। এইগুলো জাভাস্ক্রিপ্ট মাদার ল্যাঙ্গুয়েজ মানে একদম কোর ল্যাঙ্গুয়েজটা জানতে হয়, তারা তোমার একদম বেসিক একদম প্রচুর কোডিং, সি প্লাস প্লাসে সিনট্যাক্সের অনেক ধরনের জিনিস থাকে, পাশাপাশি হচ্ছে সি প্লাস প্লাসে একদম কোর নলেজগুলো থাকতে হয়। আর এই সি প্লাস প্লাসের কোডগুলোর একটু ইজিয়ার করে আমাদেরকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে রূপান্তর করছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর এখন বিভিন্ন সি আর সি প্লাস প্লাস গুলা যারা গেমিং তৈরি করে, পাশাপাশি হচ্ছে যারা একদম বড় বড় কোর ল্যাঙ্গুয়েজে কাজ করে, একটা বড় বড় যে সফটওয়্যারগুলো থাকে এগুলোতে সি প্লাস প্লাসটা সাধারণত ইউজ করা হয়। আর সাধারণত মিডিয়াম রেঞ্জের বা পাওয়ারফুল যেই প্রজেক্টগুলো থাকে ওইগুলোতে জাভা স্ক্রিপ্ট ইউজ করা হয় বা লারাভেল ইউজ করা হয়, এই টেকনোলজিগুলো ইউজ করা হয়। হ্যাঁ, সি আর সি প্লাস প্লাসের কোডগুলো কি, সি অবশ্যই আপনি যদি ডেভেলপমেন্টে থাকতে চান, ধরেন আপনি যদি এখানে কেরিয়ার করতে চান, তাহলে মাস্ট আপনাকে এগুলো প্রতিনিয়ত আপডেট করতে হয়। হ্যাঁ, আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার শিখে ইনকাম করতে পারেন, কিন্তু ধরেন আমি একটা ওয়েবসাইট তৈরি করব,
এখন আপনি হচ্ছে শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আর উনি হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটাই পারেন। তো আমার তো আপনার কাছ থেকে কাজ করে না, আমার আবার ব্যাক এন্ড ডেভেলপার খুঁজতে হইব, কিন্তু উনি দুটাই পারে, তো আমি স্বাভাবিকভাবে ওনার এই কাজটা দিব। হ্যাঁ, একজনকে দিয়ে যেন কাজটা হয়ে যায়। হ্যাঁ, পরবর্তী পার্টগুলো শিখতে হবে। ওই পার্টগুলো তো আমাদের এই কোর্সের মধ্যে নাই। আমাদের এই কোর্সে শুধু হচ্ছে HTML CSS আর জাভাস্ক্রিপ্ট পর্যন্ত। হ্যাঁ, ওই ওইগুলো আমাদের কোর্সে এখন আমাদের এখানে এখন পর্যন্ত ওইগুলো নিয়ে এখনো কোর্স হয় নাই। আমার আপনাদের নিয়ে রানিং দুটা বেচ চলতেছে, আগের বেচে ওইগুলোতে হয়নি। যদি আপনারা চান যে আরো অ্যাডভান্স টেকনোলজিগুলো শিখবেন, না না না, এই ডেভেলপমেন্টে বিশ্বাস করবেন না, আপনি যদি একদিন কোডিং না করেন, একদিন যদি আইসিএমই করেন, একদিনের মধ্যে দেখা যাবে আপনার 5 থেকে 8 হাজার লোকের পিছনে পড়ে যাবে, একদিন যদি আপনি কাজ না করেন। হ্যাঁ, তো আমাদের ডেভেলপমেন্ট প্রতিনিয়ত আমাদের থাকতে হবে। আরে ডেভেল আরে হুম, হ্যাঁ, আর আমাদের এই ডেভেলপমেন্ট হয় কি, আপনি যদি 3 থেকে 5 বছরের মতো একটু লেগে থাকতে পারেন, কন্টিনিউয়াসলি কোডিং এর মধ্যে থাকতে পারেন, তাহলে 5 বছর পরে আপনি যখন সিনিয়র ডেভেলপার হবেন তখন আপনার ইনকামটা প্রচুর পরিমাণে হবে। এখন ধরেন আপনি 8 ঘন্টা কোনো একটা কাজ করে আপনার যদি 10 টাকা ইনকাম হয়, পরবর্তীতে 5 থেকে 10 বছর পরে বা 5 থেকে 7-8 বছর পরে আপনি 4 ঘন্টা টাইম দেওয়ার থেকে আরো 10 গুণ 20 গুণ বেশি অ্যামাউন্ট আসে। আমাদের ডেভেলপমেন্ট অনেকগুলা, হ্যাঁ, অনেকগুলো আপনার স্তর থাকে, একটা হচ্ছে জুনিয়র, একটা হচ্ছে মিড রেঞ্জ। ওয়েব ডেভেলপমেন্টে সাবগুলো সহকারে অনেক ধরনের পার্ট হয়ে যাবে। না একজন, কারণ আমরা যদি জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করি ওই ক্ষেত্রে আমরা পাইথনের কোডগুলা, জাভা স্ক্রিপ্টের কোড দিয়ে পাইথনের কোডগুলা বুঝবো, কিন্তু জাভা স্ক্রিপ্ট আপনার কোড নলেজটা যদি থাকে, পাশাপাশি পাইথনের উপরে আপনি কোড নলেজ নিতে পারবেন না, কারণ জাভা স্ক্রিপ্টের কোড নলেজ নিতে গেলে প্রায় 2-3 বছর লেগে যাবে। আবার যদি পাইথন শিখেন তাহলে আবার, তো ওই ক্ষেত্রে হয় কি, আপনি যদি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, জাভা স্ক্রিপ্ট বলেন, পাইথন বলেন, তারপরে সি বলেন, C++ বলেন, যে কোনো একটার উপরে যদি কোড নলেজ থাকে, জাভা স্ক্রিপ্টের উপরে যদি আপনার কোড নলেজ থাকে, হ্যাঁ এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ। জাভা স্ক্রিপ্টের উপরে যদি কোন নলেজ থাকে তাহলে দেখা যাচ্ছে অন্য অন্য যে টেকনোলজিগুলো আছে, পাইথন, তারপরে C++ এগুলোর উপর যদি বেসিক ধারণা থাকে তাহলে আপনি একটা প্রজেক্ট তুলে ফেলতে পারবেন। কারণ কোডগুলো আলটিমেট সবগুলো একই, জাস্ট প্রসেসটা একটু অন্যরকম ভাবে। পাইথনের কোডগুলো হয়তো আমরা জাভা স্ক্রিপ্টে একটা জিনিস আছে console.log, এটার মধ্যে আমরা আউটপুট দেখি। ধরেন এখানে যদি দেখাই, ধরেন এখানে আমরা আপাতত একটা কাজ করি, ধরেন a ইকুয়াল হচ্ছে 5 দিলাম আর b ইকুয়াল দিলাম হচ্ছে 5। এখন ধরেন আমার কাছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে আমরা জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবল কি আপাতত কিছু বুঝবো না, কিন্তু এখানে দেখেন, হ্যাঁ চলক তো জাভাস্ক্রিপ্টের পাশে ভেরিয়েবল অন্য একটা জিনিস বোঝানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে একটা আচ্ছা, হুম হুম হুম। আর HTML CSS এমন তো কঠিন মনে হইতেছে না, বিশ্বাস করেন জাভাস্ক্রিপ্ট দেন HTML CSS কিছুই মনে হয় না, পানি ভাত মনে হয়। HTML হুম হুম হুম। যখন আপনি জাভাস্ক্রিপ্টে যাবেন বা একটু যখন বড় হবেন তখন দেখা যাবে এগুলো কিছুই মনে হবে না, HTML CSS পানি ভাত মনে হবে। আচ্ছা এখানে আমার কাছে না, মাথা কোনো সময় তুমি এটা করবে না, মুখস্থ করতে যাবে না, মুখস্থ করতে গেলে কখনো পসিবল না।
কারণ তুমি আজকে যেগুলো মুখস্থ করতেছো, তুমি যখন রিয়েল টাইম একটা প্রজেক্টে যাবা, এখন তুমি যেগুলো মুখস্থ করতেছো সেগুলো দেখবে তোমার প্রায় 6 মাস 1 বছর মধ্যে তোমার কোনো কাজে এসে না। হুম, হুম। হ্যাঁ, এটা আসলে হচ্ছে এটা আসলে হচ্ছে যত প্র্যাকটিস করবেন তত মাথার মধ্যে থাকবে। আর এর থেকে বড় বিষয় হচ্ছে আপনি এখানে যাই করবেন না কেন, কোডিং যাই করবেন না কেন, সবগুলো কিন্তু ব্রাউজারে অ্যাভেলেবেল থাকে। আপনি শুধু এতটুকু আয়ত্ত করতে হবে যেন আপনি কোনো একটা জিনিস ভুললেও যেন ব্রাউজার থেকে যেন বের করে নিয়ে আসতে পারেন। এই এবিলিটি যদি থাকে, তাহলে আপনি ইন ফিউচারে ডেভেলপমেন্ট অনেক দূর আগাইতে পারবেন। ওইটা প্রচুর। আমি বিশ্বাস করবো না, আমি যখন এই কোডিং দেখতেছিলাম, আমি আমি যখন কোডিং শিখছিলাম, আমার এত মোটা একটা নোট কথা আছে, একদম এ টু জেড HTML থেকে শুরু করে ব্যাকএন্ডের এক্সপ্রেস জেএস পর্যন্ত সব কিছু একদম এ টু জেড নোট করে রাখ। না, আমি অনলাইনে দেখছি। আমি মূলত হচ্ছে কোর্স করছি না, আমি গুগল থেকে গাড়াগাড়ি করে, ইউটিউব থেকে গাড়াগাড়ি করে করছি। না, এই এটা আসলে হয় কি, মানে যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা প্রবলেম, যে আপনার কোনো চাপের মধ্যে থাকতে হয় না। হুম, হুম, হুম। আচ্ছা। না, না। হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হুম। তবে আপনার নোট করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি হয়তো বুঝতেছেন যে এটা মনে থাকবে, কিন্তু আপনি শূন্যের যতটুকু মনে রাখতে পারবা, তুমি যখন লেখবা এর থেকে তুমি 5 গুণ বেশি মনে রাখতে পারবা। আর লেখার একটা সুবিধা কি, ধরো তুমি কোডিং করতে গিয়ে কোনো একটা জায়গায় আটকে পড়লা, তখন তোমার আর ভিডিও দেখতে হবে না, জাস্ট নোট খাতাটা বের করে একবার দেখে ফেললি। এই নোট করা খুবই গুরুত্বপূর্ণ। যে তুমি যদি এইগুলো ভালো করে নোট করতে পারো, তুমি বিশ্বাস করবে না তোমার এটা লাইফে যে কি পরিমাণে একটা ইফেক্ট দিবে, তুমি এখন বুঝবো না। ধরো আমরা যখন বার্গার খাই, আমরা সবাই জানি বার্গার খেলে কিন্তু মোটা হয়। তো তুমি একটা বার্গার খেলে, বার্গার খাওয়ার সাথে সাথে যদি পেটটা মোটা হয়ে যেত, তাহলে তুমি বুঝতে পারতো না তোমার মধ্যে একটা ইফেক্ট পড়তেছে। কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াসলি যখন তুমি খাইতে থাকো, তখন আস্তে ধীরে একটা ইফেক্টটা পড়ে। ঠিক সেরকম ভাবে তুমি যদি নোট করতে থাকো, প্রথম প্রথম আউটপুটটা বুঝতে পারবো না, কিছুদিন পরে 6 মাস 1 বছর পরে বুঝতে পারবে না তোমার নোট করার ফলে আসলে অনেকটা আউটপুটে আসছে। হ্যাঁ। হুম। HTML, CSS আর CSS এর একটা ফ্রেমওয়ার্ক দেখবো। ফ্রেমওয়ার্কটা আমরা হয়তো আর কিছুদিন পরে এটা দেখবো। ফ্রেমওয়ার্কের পরে হচ্ছে জাভাস্ক্রিপ্টটা দেখবো। না। হ্যাঁ। কোনটা? ওটা তো আউয়াল ভাইকে দেওয়া হয়েছিল। ওটা এখনো দেয় নাই। এটা কোয়ালিটি দেয় তো। আপনার যতটুকু শিখতেছেন এতটুকু দিয়ে ইনকাম করতে পারবেন, কিন্তু
আপডেট থাকতে হইব মাস্ট। না হাই লেভেলে তো এতটুকু তো ইম্পসিবল। হাই লেভেলে যাওয়ার জন্য আপনার না হইলেও আরো 1-1.5 বছরের মতো হার্ড ওয়ার্ক করতে হবে। হ্যাঁ আপনি যেটা করবেন যে জাভাস্ক্রিপ্ট বন্ধ শেখার পরে জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক আছে রিয়্যাক্টটাকে শিখবেন। রিয়্যাক্টের চাহিদা বর্তমানে প্রচুর। একজন রিয়্যাক্ট ডেভেলপার যে আছে তার যদি আপনি অফিসে জব করেন তার মান্থলি স্যালারি একজন মিডরেঞ্জ ডেভেলপার রিয়্যাক্ট ডেভেলপার যারা আছে 30 থেকে 35 এর মতো, শুধুমাত্র রিয়্যাক্ট ডেভেলপার। যদি একদম হাই লেভেল পর্যন্ত শিখেন তাহলে আপনার হুম, হুম। যদি আপনি হাই লেভেলে শিখেন তাহলে অন্তত আহ, যদি আপনি হাই লেভেলে শিখেন অন্তত 1 থেকে 1.5 বছরের ভিতরে ইনকামের কোনো চিন্তা করা যাবে না, শুধু লার্নিং এর পিছনেই থাকতে হবে। এটা তো আপনি যখন রিঅ্যাক্টটা কমপ্লিট করলেন তখন রিঅ্যাক্টের মাধ্যমে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে হ্যাঁ হুম 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 তো আপনি একটা কাজ করতে পারেন, ওই ক্ষেত্রে মার্কেট প্লেস গুলোতে ট্রাই করতে পারেন, কারণ মার্কেট প্লেস গুলো কিন্তু অনেক লাখের উপরে। ধরেন কেউ কেউ আছে অ্যাকাউন্ট খোলার 5 থেকে 10 মিনিট বা একদিনের ভিতরে কাজ পাওয়া যায়, কেউ কেউ আছে 1 বছরের ভিতরে কাজ পায় না। তো এটা আপনি হ্যাঁ হ্যাঁ হুম হুম। না লাখের উপরে বলতে তোমার প্রথম কাজগুলো পাওয়া আসলে ওটা লাখের উপরে। এখন তুমি ধরো কাজ পারো, এখন তোমার কোনো রিভিউ না, তুমি নতুন মার্কেট প্লেস গুলোতে ঢুকছো, আমি তোমার কি বুঝি একটা বড় একটা প্রজেক্ট দিয়ে দেবো। তোমার যদি রিভিউ থাকতো, ধরো তুমি এর আগে কাজগুলো করছো, কেউ একটা রিভিউ দিল, তখন আমার তোমার প্রতি একটা বিশ্বাস আসবে। কিন্তু এই যে শুরুর দিকে মার্কেট প্লেসের শুরুর দিকে প্রথম প্রথম 2 থেকে 3টা কাজ পাইতে অনেক কষ্ট হয়। প্রথম প্রথম 2 থেকে 3টা কাজ পাইতে অনেক কষ্ট হয়, কিন্তু একবার যদি 3 থেকে 4টা কাজের মতো কমপ্লিট হয়ে যায়, পরবর্তীতে দেখবো কাজ অটো আসতে থাকবে। হ্যাঁ এটা তো তোমার জবের ক্ষেত্রে অবশ্যই, ওইটা তোমার কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করবে। ওইটা বাড়াও, ওইটা তুমি যদি বাড়াইতে পারো তোমার জন্য অনেকটা প্লাস পয়েন্ট হবে। আমার একটা ফ্রেন্ডের সে ময়মনসিংহ পলিটেকনিকে পড়াশোনা করে এখন যে ঢাকাতে জব করে, তার জব হওয়ার একটাই কারণ হচ্ছে তার গিটহাবের মধ্যে একদম মানে কন্টিনিউয়াসলি সে কোডিং করতো আর গিটের মধ্যে রাখতো, সবুজ দাগটা বাড়ছে। এতে তার মানে অন্তত এটা বুঝতে পারছে না ছেলেটা কিছু করুক না করুক, সে কোডিং এর মধ্যে আছে, প্রতিদিন সে কোডিং করছে। এটা ঠিক আছে, এটা এটা করতে থাকো, এটা এখন থেকে করলে অনেক সুবিধা। হ্যাঁ এটা এখন কোর্সটা শেষ হোক, এই আমাদের রানিং যে কোর্সটা চলতেছে। হুম আমাদের এই মেইন কোর্সটা শেষ হোক, এই কোর্সটা শেষ হওয়ার পরে দেন আচ্ছা এখানে একটা নেপবার নিছি, এই নেপবারের ভিতরে একটা লোগো দিছি, যেমন সাধারণত এখন আপাতত টেক্সট ইউজ করতেছি, কিছুদিন পরে তো লোগো ইউজ করব। আর এখানে কিছু মেনু দিছি, আহ, চশমা আচ্ছা আচ্ছা। মানে এটাকে যদি লাইভে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, নতুন প্রজেক্ট না, নেপবারের একটা ছোট জিনিস দেখতেছি। তো আমার কাছে এরকম ভাবে আছে। হ্যাঁ এখন আমরা এটাকে নেপবারের মধ্যে একটা ডিজাইন করে ফেলি, এখানে একটা ক্লাসের নাম দেই, সেটা হচ্ছে নেপবার। আর এই নেপবারটাকে আমরা এখানে আলাদা একটা সিএসএস এর ফাইল তৈরি করি, নেপবার ডট সিএসএস, যাতে এখানে আমি সিএসএস এর কাজগুলোকে করতে পারি। এই জায়গাটাতে নেপবার ডট সিএসএস এর ভিতরে আমরা ক্লাসের নাম দিলাম হচ্ছে ফার্স্টেই ডিসপ্লে কেটে ফ্লেক্স করলাম, যেন
ডিসপ্লে ফ্লেক্সটা কেন করতেছি, লোগো আর মেনুগুলো নিচে নিচে আছে যেন পাশাপাশি হয়, এই কারণে আমি দেখে ডিসপ্লে ফ্লেক্স করলাম। আর এটা হচ্ছে যেন দুটো দুই পাশে থাকে, এই কারণে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন এই দিলাম। আচ্ছা, এটা তো কাজ করবে না, আমাদের লিঙ্কটা এখানে কানেক্ট করতে হবে। তো সিএসএস এর লিঙ্কটা এই জায়গাতে কানেক্ট করে নিলাম, navbar.css। আচ্ছা, আমাদের দুটো দুই পাশে থাকলো। এখন আমি এই মেনুগুলোকেও পাশাপাশি করে ফেলি। এখানে একটা ইউএল এর ভিতরে একটা ক্লাসের নাম দেই মেনু, আর এই মেনুটাকে আমরা না ডিপ ছাড়া না, আমরা তো এখানে ইউএল তো নিছি। হ্যাঁ অবশ্যই, আপনি ক্লাস যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন, স্পেন ট্যাগের ভিতরে ইউজ করতে পারবেন, স্টোর ভিতরে ইউজ করতে পারবেন। দেন না, আপনি ফ্লেক্সও যে কোনো ট্যাগের ভিতরে করতে পারবেন, শুধু ডিবির ভিতরে করতে হবে তা না, যে কোনো ট্যাগের ভিতরে করতে পারবেন। আচ্ছা, দেন মেনুর ভিতরে ফ্লেক্স করলাম যেন আমার এগুলা পাশাপাশি হয়। এখন যে ফুটার চিহ্ন যেটা আছে এটাকে যদি আমি ইউজ না করতে চাই তাহলে দিব লিস্টের যে স্টাইলটা আছে, লিস্টের স্টাইলটাকে আমরা নান করে দেব। তখন কি হবে, লিস্টের স্টাইলটা থাকবে না। এখন লোগো আর মেনুগুলো কিন্তু লোগোটা একটু নিচের দিকে আছে, মেনুগুলো একটু উপরের দিকে আছে না। আমরা যদি চাই এগুলো এক লাইন বরাবর থাকবে, তাহলে আমাদের মেইন যেটা আছে নেভবার, এখানে আমরা এলান আইটেমটাকে ইউজ করে ফেলতে পারি, এলান আইটেম সেন্টার। তখন কি হবে, আমার এগুলো একদম সেন্টার বরাবর আসি বল। এই জায়গাতে যদি আমি হালকা একটু গ্যাপ চাই, না চেঞ্জ হয়েছে, ধরো ধরো এটাকে কমেন্ট করলাম। এখন দেখো লোগোটা কিন্তু এখান থেকে আমার মোটামুটি ভালো একটা গ্যাপ পরিমাণে আছে, আমি এটাকে দিয়ে দিলাম। এখন দেখো এটা কিন্তু আমার এখানে যে গ্যাপটা ছিল, বা একটু আরেকবার দেখো আমার এখানে যে মেনুগুলো আছে সেগুলো কিন্তু উপর দিকে বেশি একটা জায়গা নেই, হালকা একটু জায়গা আছে। আমি হ্যাঁ দুটো এক লাইনে যখন করলাম তখন কিন্তু দুটো আমার এক লাইনে এসে পড়ছে। আচ্ছা, এখন আমি যদি অ্যাবাউট, কন্টাক্ট, লগইন, রেজিস্টার এগুলো মাঝখানে একটা গ্যাপ দিতে চাই, তাহলে মেনু যেটা আছে মেনুর মাঝখানে আমরা এখানে গ্যাপ দিয়ে দিতে পারি হচ্ছে 20 পিক্সেল করে, প্রত্যেকটা মধ্যে গ্যাপ নেবে। তখন প্রত্যেকটা মাঝখানে সে 20 পিক্সেল করে গ্যাপ নেবে। মার্জিন মার্জিন রাইট, মার্জিন রাইট, হ্যাঁ মার্জিন রাইট নেওয়া নাই। মার্জিন অটোর কাজটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল যতটুকু জায়গা থাকবে, ধরেন আপনার জায়গা হচ্ছে এইটুকু বন্ধ কোনো কন্টেনার আছে, আর এই পাশে কিছু জায়গা খালি আছে, এই খালি জায়গাটা আছে ডানে বামে সমান ভাগে ভাগ করে নিয়ে নেবে। এটা হচ্ছে মার্জিন অটোর কাজ। না, গ্যাপের কাজ মার্জিন অটোতে করা যায়। গ্যাপের কাজ হচ্ছে মানে আপনি যে জায়গাতে ফ্লেক্স করছেন তার যতগুলো চিলড্রেন থাকবে প্রত্যেকটা মাঝখানে একটা গ্যাপ হবে। আর মার্জিন অটোর কাজ হচ্ছে অ্যাভেলেবেল যতটুকু জায়গা থাকবে এটা ডানে বামে সমান ভাগে ভাগ করে নিয়ে নেবে। হ্যাঁ, এটা শুধু খালি থাকবে। আচ্ছা, আমরা এখন এই ওভারঅল যে নেভবার যেটা আছে, নেভবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি। ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, এটা কি ইউজ করি, হ্যাঁ এটা মাঝখানে নিয়ে এসে বলবো। কারণ আমরা যদি এই জায়গাতে ডানে বামে একটু পেডিং ইউজ করি তাহলে আমাদের কন্টেন্টের ভিতরের দিকে আসবে। আমরা এখানে একটু ডানে বামে শুধুমাত্র একটু পেডিং ইউজ করি। পেডিং উপর নিচে হচ্ছে 0 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। এটা মানে কিছুটা ভিতর থেকে আসলো। এখন ম্যাক্সিমাম সাইটগুলোতে দেখবেন মোবাইল ডিভাইসের ক্ষেত্রে, বা এটা যদি আপনি মোবাইল ডিভাইসে নেন তাহলে সবগুলো মেনু কিন্তু থাকে না। আমাদের এখানে যে আমাদের এখানে লোগো আছে, আর এইদিকে যে মেনুগুলো আছে অন্য অন্য জায়গাতে কিন্তু এই মেনুগুলো থাকে না, এখানে 3 ডট আইকন দেখা যায়। যেমন আপনি যদি W3 স্ক্রল যদি দেখেন, এটাকে যখন ছোট করেন তখন দেখবেন ওই যে এখানে একটা 3 ডট আইকন দেখা দিচ্ছে। আইকনে ক্লিক করলে পরবর্তীতে আপনার যে মেনুগুলো আছে মেনুগুলো কিন্তু এখানে দেখাইতেছে। আমরা যদি চাই এরকম একটা 3 ডট আইকন ইউজ করার জন্য, যে আমাদের মোবাইল, আমাদের ডিজাইনটা যখন মোবাইল ডিভাইসে আসবে তখন যেন এগুলো আমাদের এগুলোর জন্য আমাদের ডিসপ্লেতে শো না করে, আর এই জায়গাতে একটা 3 ডট আইকন দেখায়। ঠিক আছে, আমার চাহিদাটা হচ্ছে এটা।
তো আমরা থ্রি ডট আইকনটা কোন জায়গাতে পাবো? গত ক্লাসে আমরা দেখছিলাম আইকন রিলেটেড একটা, তো আমরা ওই আইকনে যাই। আমরা হচ্ছে ফন্ট এখান থেকে আইকনে গেলাম। এখানে আমার কি দরকার? আমার হচ্ছে থ্রি ডট আইকন, তো এখানে সার্চ দিলাম হচ্ছে থ্রি ডট। থ্রি ডটে আসবো না, আমরা মেনু লিখে সার্চ দিই, মেনু। আচ্ছা, আমি ওই যে এইরকম একটা আইকন ইউজ করবো, তো এটাকে আমি ক্লিক করলাম। যে এরকম একটা মডেল, এরকম একটা পপআপ ওপেন হলো। আমি যদি এই জায়গাতে ক্লিক করি তাহলে এই লিঙ্কটা আমার কপি হবে। আচ্ছা, আমি আমার কোডে আসলাম। আসার পরে আমাদের যে লিস্টগুলো আছে, মেনু লিস্ট, এটার নিচে আমরা আপাতত হচ্ছে একটা ডিবের ভিতরেই এই জিনিসটাকে রাখিয়ে দিই। ডিবের ভিতরে আমি যে আইকনটাকে নিয়ে আসছি, আইকনটাকে এখানে আনলাম। এখন আইকনটা কি আমার কাজ করবে? হ্যাঁ, কেন করবে না? লিঙ্ক করতে হবে, আদারওয়াইজ ব্রাউজার বুঝতে পারবে না। তো লিঙ্কের জন্য হচ্ছে আমরা যাব এরকম একটা সাইটের মধ্যে, এখানে আমরা হচ্ছে ফন্ট ওয়েসাম সিডিএন লিঙ্ক এটা লিখে যদি সার্চ দেই, ফার্স্টে যে সাইটটা আসবে এটাতে যাব। এখান থেকে যদি আমরা ওই যে এইটাকে নিয়ে যাই, যে মাঝখানে যে কপি লিঙ্ক ট্যাগ, মানে সরাসরি ট্যাগটাকে কপি করবো, এটাকে কপি করলাম। কপি করার পরে এই জায়গাতে আসা সাইডে দুটো আইকন, একটা হচ্ছে তোমার এটাকে শুধুমাত্র এতটুকু জিনিস কপি করবে, সম্পূর্ণ ট্যাগ কপি করবে না, শুধু এতটুকু জিনিস কপি করবে। আর এই জিনিসটা হচ্ছে তোমার, এটা কি আমি নিজেও জানি না, একটু দেখি। এটা হচ্ছে তোমার, আচ্ছা এই জিনিসটা হচ্ছে এই যে এখানে যে একটা থাকে, এই কোডটাই হচ্ছে আমাদের নিচেরটা। এখানে যে কোডটা আছে না, এই কোডটা হচ্ছে নিচেরটা। এটা আমাদের যদিও লাগে না, এটা অন্য কাজে ইউজ করা হয় সম্ভবত। তবে আমাদের মেইন যেটা আছে, সরাসরি ট্যাগটা কিনে নিলেই হয়। এখন যদি আমরা আমাদের সাইটে যাই, হ্যাঁ সবগুলো এগুলো হচ্ছে আগের ভার্সনের, এগুলো হচ্ছে সব আগের ভার্সন। হ্যাঁ, শুধু উপরেরটা থেকে নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, না না না, প্রত্যেকটা আইকনের জন্য আপনার একটা সাইটের মধ্যে একবারে একটা লিংক ইউজ করবে, এর পরবর্তীতে হ্যাঁ সব আইকন একটা লিংক। ওই দিন দুটো লিংক বলতে একটা লিংক তো দিয়েছিলাম হচ্ছে আমাদের কাস্টম সিএসএস এর জন্য, আরেকটা লিংক দিয়েছিলাম হচ্ছে আমাদের অ্যাপ সিএসএস এর জন্য, আরেকটা দিয়েছিলাম গুগল ফন্টের জন্য। গত ক্লাসে দুটো জিনিস দেখানো হয়েছিল, একটা হচ্ছে গুগল ফন্ট আর একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হচ্ছে গুগল ফন্ট। গত ক্লাসের ভিডিওটা কি দেখেন নাই? আচ্ছা, ওটারে আর একটু দেখবেন, এখানে দেখবেন আমি দুটো জিনিস ইউজ করছিলাম, একটা হচ্ছে ফন্টে হচ্ছে আমার আইকন, আর একটা হচ্ছে গুগল ফন্টের আইকন, সরি গুগল ফন্টের যে লিঙ্ক আছে ওইটা। আচ্ছা, তো এখানে আমাদের এই আইকনটা আসছে। আসলে এখন এই আইকনটা কিন্তু আমরা সবসময় শো করাবো না, কখন করাবো? শুধুমাত্র যখন মোবাইল ডিভাইসে যাবে। তো আমরা এটাকে করি যে আমার যে আইকন যেটা আছে, এখানে আমাদের যে ডিভ আছে, ডিভের ভিতরে একটা ক্লাসের নাম বসে, এখানে একটা ক্লাসের নাম দিলাম, এটা হচ্ছে মেনু আইকন। আপাতত জাস্ট মেনু আইকন নামটাকে দিলাম। এটাকে যদি আমরা সিএসএস এ নিয়ে যাই, এটা কি আমার সবসময় শো হবে? সবসময় কিন্তু শো হবে না, শুধু মোবাইল ডিভাইসের ক্ষেত্রে শো হবে। ওই ক্ষেত্রে আমরা এই মেনু লিস্টে যেটা মেনু আইকন যেটা আছে, এটাকে আমরা ডিসপ্লে নান করে দিব। ডিসপ্লে নান মানে জানেন?
ডিসপ্লে নান মানে হচ্ছে ডিসপ্লে ব্লক শো করবে, ডিসপ্লে নান মানে হচ্ছে এটা ডিসপ্লেতে দেখাবে না। ডিসপ্লে নান মানে হচ্ছে এই মেনু লিস্ট যেটা আছে এটা আমাদের ডিসপ্লেতে দেখাবে না। ডিসপ্লে নান মানে হচ্ছে এটা আমাদের ডিসপ্লেতে দেখাবে না। সেভ করলাম, আউটপুট হিসেবে যদি দেখি তাহলে দেখবেন এটা কিন্তু আমার ডিসপ্লেতে এখন দেখাইতেছে না। এটা হচ্ছে ডিসপ্লে যদি নান করেন কোনো একটা ক্লাসের উপরে ওই জিনিসটা আপনার ডিসপ্লেতে দেখাবে না। আর যদি শো করাইতে চান তাহলে দেবেন হচ্ছে ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক মানে হচ্ছে এই জিনিসটা আপনার এই জায়গাতে শো করাবে। দুটো জিনিস, একটা হচ্ছে নান, একটা হচ্ছে ব্লক। হ্যাঁ হ্যাঁ, কোড কাটতে দিতে পারো, কিন্তু কোড কাটলে তো হবে না, এটা তো আমাদের বিভিন্ন ডিভাইসে একটাতে শো করাবে একটাতে শো করাবে না। তো আমরা ইনিশিয়ালি এটাকে ডিসপ্লে নান করে রাখলাম যে আমাদের সবসময় এটা দেখাবে না, এটা আমাদের দেখাইলো না। আর আমাদের যে মেনু লিস্টগুলো আছে, হ্যাঁ না, নান করে দেখালে এখনই কিন্তু আমাদের ফোন ডিভাইসে দেখাবে না, তার কারণ আমরা এখনো বলি নাই যে ফোন ডিভাইসে তুমি এটাকে কিছু একটা করো। হ্যাঁ, তো এখন আমরা এখন মোবাইল ডিভাইসের কাজটা করি। তো মোবাইল ডিভাইসে কাজ করার জন্য কি একটা লিখতে হয়, @media স্ক্রিন, দেন এন দিতে হয়, এন্ডের ভিতরে আমার একটা ম্যাক্স উইডটাকে দিতে হয়। হ্যাঁ, মোবাইলের ক্ষেত্রে আমাদের একটা দিলে এখানে 576 পিক্সেলটাকে দিয়ে দিলাম। এখন আমার যে মেনু আইকন যেটা আছে, মেনু আইকনটা কিন্তু শো হবে। মেনু আইকনটা শো হওয়ার আগে আরেকটা জিনিস করতে হবে, আমরা যখন মোবাইল ডিভাইসে যাব তখন আমার মেনুগুলোকে হিডেন করতে হবে। মেনুগুলো কিন্তু থাকবে না, এই যে এখানে যে মেনুগুলো আছে অ্যাবাউট, কন্টাক্ট, এগুলো কিন্তু থাকবে না। এগুলো পরিবর্তে আমার এই থ্রি ডট আইকনটা আসবে। তো এখন এটা যদি আমি দেখাইতে না চাই তাহলে কি করব, ওই যে আমার মেনু যেটা আছে এই জায়গাটাতে, যে মেনুটাকে আমরা ডিসপ্লে নান করে দেবো শুধুমাত্র মোবাইল ডিভাইস থেকে। ডিসপ্লে নান মানে কি, এটা আমাদের ডিসপ্লেতে শো করবে না। আউটপুট হিসেবে দেখে তাহলে কি দেখেন এখন কিন্তু আমার মেনুগুলোকে এখানে শো করাইতেছে না। আবার যখন বড় স্ক্রিনে যাব তখন আমাদের শো করাইতেছে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কাজটা কি, আমাদের ওই যে মেনু আইকন যেটা ছিল তো ইনিশিয়ালি ডিসপ্লে নান করা, আমরা মেনু আইকন, মেনু আইকনটা আমাদের ডিসপ্লে নান করা আছে। তা আমি চাই মোবাইল ডিভাইসের ক্ষেত্রে যেন এটা শো করে, তাহলে কি করতে হবে, ডিসপ্লে লেখা যদি ব্লক করে দিই শুধু মোবাইল ডিভাইসের ক্ষেত্রে, সেভ করলাম, আউটপুট হিসেবে যদি দেখি এখন দেখবেন এই মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আইকনটা এসে পড়ছে। হ্যাঁ অবশ্যই, এই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, তাহলে আপনি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেবেন আর মেনুর উপরে লোগোর উপরে এটাকে বসায় দিবেন, বাস। হ্যাঁ, যেটা আগে দিবেন এটা আগে এসে পড়বে, যে এখন এটা আগে এসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, বড় ডিভাইস ক্ষেত্রে তো এটা আপনি শোই করবেন না, কারণ বড় ডিভাইস ক্ষেত্রে তো ডিসপ্লে নান করা। ঠিক আছে, এটা দেখলে গোটের মনে হইলো। আচ্ছা আচ্ছা, এখানে জাস্ট ছোট্ট একটা কাজ করা হয়েছে যে একটা জিনিস আমার সবসময় দেখাবে কিন্তু মোবাইল ডিভাইসে দেখাবে না, আর একটা সবসময় দেখাবে না মোবাইল ডিভাইসে দেখাবে। যদি আমরা দেখাই, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে যদি আপনি দেখাইতে না চান তাহলে দেবেন হচ্ছে ডিসপ্লে নান, আর যদি দেখাইতে চান তাহলে দেবেন ডিসপ্লে ব্লক। ব্লক আর নান এই দুটো জিনিস দিয়ে আপনি মোবাইল আর হচ্ছে ওয়েব ব্রাউজারে আপনি এটাকে কাজ করে নিতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু আমাদের কাজে আসবে প্রচুর। আমরা যদি সাইট তৈরি করতে চাই রেসপন্সিভ ক্ষেত্রে মাস্ট আমাদের এই জিনিসটা লাগবে। পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যখন জাভাস্ক্রিপ্টে যাব তখন এই জিনিসটা শিখবো যে ক্লিক করলে কিভাবে এই মেনুগুলো আবার ওপেন হবে। এই জিনিসটা দেখবো আমরা জাভাস্ক্রিপ্টে গেলে। BLOCK, ঠিক আছে, ছোট্ট একটা কনসেপ্ট, এটা কি বুঝতে পারছেন? কনসেপ্টটা ছোট হলেও এটা খুবই পাওয়ারফুল। ইন ফিউচারে যখন ওয়েবসাইট তৈরি করবো এটা আমাদের প্রচুর পরিমাণে লাগবে। হ্যাঁ, মেনু আইকন দিচ্ছি মিডিয়ার ভিতরে, কারণ মেনু আইকন মানে কি, মেনু আইকন মানে হচ্ছে আমাদের যে আউটটা না, এই যে মিডিয়ার ব্রেকের শেষ হচ্ছে এই জায়গাটাতে, এখানে যে শেষ সেটা হচ্ছে আমাদের মেনুটা শেষ, বুঝতে পারছো? হ্যাঁ, আবার মেনু আইকন দিচ্ছি, ঠিক আছে।
না, মিডিয়া হচ্ছে তোমার ডিভাইসটার উল্লেখ করে দেওয়া, যে এখানে তারা বলে দিলাম তোমার যখন 576 আসবে তখন তুমি এই ডিজাইনগুলোকে অ্যাপ্লাই করো, আর এই ডিভাইসে যদি না আসে তাহলে হচ্ছে এই ডিজাইনগুলোকে অ্যাপ্লাই করবে না। এই সিএসএস গুলো তখনই অ্যাপ্লাই হবে যখন হচ্ছে আমার এতটুকু ডিভাইসের ভিতরে আসবে, যদি না আসে তাহলে আমার এই ডিজাইনগুলো অ্যাপ্লাই হবে না। বুঝতে পারছো? আচ্ছা, তো জিনিসটা ছোটখাটো হইলেও এটা খুবই পাওয়ারফুল। ইন ফিউচারে যখন আমরা ওয়েবসাইটে কাজ করবো এটা কিন্তু আমাদের মাথায় লাগবে। তো এই জিনিসটাকে করতে থাকেন। আরেকটা হচ্ছে আমরা আগামী ক্লাসে রেসপন্সিভের উপর একটা প্রজেক্ট করব, ওই প্রজেক্টটা কমপ্লিট হইলে দেন আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। ঠিক আছে? কোনটা? এটাই। বাকি কি কি? না, আমরা তো হচ্ছে 3টা ডিভাইস নিয়ে কাজ করব। একটা হচ্ছে ডেস্কটপ ডিভাইস যেটা আমাদের ইনিশিয়ালি থাকে। এখানে মান 5টা থাকলেও 5টার কাজ না। আমরা হচ্ছে সাধারণত একজন, আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন একজন মানুষ যখন ফোনগুলো ইউজ করে কি করে, হয়তো হচ্ছে ফোনের মাধ্যমে করে, অথবা ট্যাবের মাধ্যমে করে, অথবা ডেস্কটপের মাধ্যমে করে। না, বড় প্রজেক্ট ধরেন এখানে আমার যে আউটপুটটা এটা কিন্তু সেম আউটপুটটা আমার ওইখানে দেখাইতেছে। ডেস্কটপের যে কাজটা করা হয় এটাকে সাধারণত হচ্ছে সেম জিনিসটাকে করে নেওয়া হয়। হ্যাঁ, এটা ডেস্কটপ ভিউতে আসে। ডেস্কটপ ভিউটা আলাদাভাবে করতে হয় না, শুধু আলাদাভাবে ট্যাব আর মোবাইল ডিজাইনটা করতে হয়। ঠিক আছে? জাস্ট 2টা কাজ। না 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 3টা না, আমরা 2টা জিনিস নিয়ে কাজ করলে হবে, একটা হচ্ছে ট্যাব আর একটা হচ্ছে মোবাইল। কিন্তু এই 2টা জিনিস নিয়ে কাজ করলে হবে। ঠিক আছে? হ্যাঁ, এই 2টা জিনিস একটু ভালো করে প্র্যাকটিস করেন। গত ক্লাসে যেহেতু প্র্যাকটিস করা হয় না, আইফোন আর গুগল ফোনটাকে প্র্যাকটিস করেন, পাশাপাশি তুমিও একটু গ্যাপে আসো, এই প্র্যাকটিস করো। আর আমরা হয়তো আগামী ক্লাস থেকে একটা প্রজেক্ট শুরু করবো রেসপন্সিভের উপরে। ওই প্রজেক্টটা কমপ্লিট হলে দেন একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। ঠিক আছে? আর আমরা হয়তো এর ভিতরে একটা নিতে পারি, একটা হয়তো অনলাইন ক্লাস নিয়ে নিতে পারি। আজকে হবে না, কালকে হয়তো একটা অনলাইন ক্লাস নিয়ে নিতে পারি। অনলাইন ক্লাসটা না, সরাসরি তো আসবে না, সরাসরি তো আসবে না, সরাসরি হবে না। রাত্রে নিলে আমার জন্য বেটার হইতো। বুঝবেন? টেলিগ্রামটা করলে অনেক পেছে বেশি হইতো। এখানে তো অন্য অন্য ক্লাসের মধ্যে আবার 9টা থেকে ক্লাস থাকে, তো না, যদি অনলাইনে হয় তাহলে আর কি পসিবল হইতো, কারণ আমারও যদি অনলাইনে হয় তাহলে ছোট্ট একটা হিসাব। আমি আউয়াল ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আমাদের ক্লাসটা কি 8:30 থেকে দেওয়া যায় না, 8:30 থেকে 10টা পর্যন্ত। যদি 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 8:30 থেকে হইতো তাহলে 8:30 থেকে 10টা পর্যন্ত যদি করাতে পারতাম তাহলে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, অনলাইনটা দেখি। হ্যাঁ, আচ্ছা দেখি এটা তাহলে। আচ্ছা, এটা দেখি।